হ্যালো স্টুডেন্টস, আমরা গত ভিডিওতে গাউসের উপপাদ্য দেখেছি বা পড়েছি, ওটা ডিটেলস আলোচনা করেছি এবং তার এই উপপাদ্যটা কিভাবে আমরা পেলাম সেটা প্রুফও করেছি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে গাউসের উপপাদ্যটা অ্যাকচুয়ালি শিখলাম কেন। কারণ আমরা এই উপপাদ্য দুটো ভূমিকা রয়েছে, যে কোনো জায়গায় যদি আমি ইলেকট্রিক ফিল্ড জানি তো সেই জায়গায় আমি একটা বদ্ধতল কল্পনা করে আমি সেই জায়গায় চার্জ কতটা এনক্লোজ রয়েছে সেটা আমি ক্যালকুলেট করতে পারি। আবার অপোজিটলি যদি কোনো জায়গায় চার্জ সম্পর্কে আমার আইডিয়া থাকে বা চার্জ সম্বন্ধে আইডিয়া থাকে, তাহলে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কতটা হবে সেটা সম্পর্কে আমি কিন্তু একটা তথ্য পেতে পারি এই গাউস উপপাদ্যের সাহায্যে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি ওই দ্বিতীয়টাই করব, যে গাউসের উপপাদ্য প্রয়োগ করে কোনো একটা পয়েন্টে একটা চার্জের, ধরুন একটা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন হতে পারে বা একটা সিঙ্গেল চার্জ হতে পারে, যেরকমই চার্জ থাকুক না কেন সেই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে কোন জায়গায় বা তার ফর্মুলাটা কেমন পাবো সেটা আমরা এখানে প্রুভ করে দেখাবো। তো গাউস উপপাদ্য প্রয়োগের জন্য যেটা মনে রাখতে হবে তোমাদের প্রথমত, যে আমাদের যে চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জ যেটাই থাকুক না কেন তাকে কেন্দ্র করে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। এই গাউসীয় তল কিন্তু আমাকে 3 ডাইমেনশনালি ভাবতে হবে। ওটা হতে পারে একটা স্ফিয়ার, গোলক, এটা হতে পারে একটা সিলিন্ডার বা চোঙ। ঠিক আছে, তো যেমনই হোক তোমাকে এটা কিন্তু নির্দিষ্ট করে গাউসীয় তল কল্পনা করতে হবে। ইট ইজ নট ইম্পর্টেন্ট দ্যাট ইন রিয়েলিটি এই তলটা রয়েছে, সেটা নাও হতে পারে, কিন্তু ভার্চুয়ালি তোমাকে এরকম একটা তল কল্পনা করে দেখতে হবে এবং সেখানে ইলেকট্রিক ফ্লাক্স কতটা বেরোচ্ছে নির্গত করতে মানে বেরোচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে গাউসীয় তল কল্পনা করা যে কোনো ক্ষেত্রে। তো আর একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা ইলেকট্রিক ফ্লাক্স তখনই পাবো যখন ওই গাউসীয় তলের মধ্যে চার্জ এনক্লোজড রয়েছে। অর্থাৎ চার্জ যদি গাউসীয় তলের মধ্যে না থাকে তাহলে সেখানে কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাবো না। ঠিক আছে, আর একটা ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স পাবো না যখন ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। অর্থাৎ ক্ষেত্র ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যদি পরস্পর লম্ব দিকে থাকে তাহলে কোনো ফ্লাক্স পাওয়া যায় না। তো আমরা দেখো প্রথম যে এক্সাম্পলটা করব, এই এক্সাম্পলটা যে ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার, এটার জন্য যেটা ইউনিফর্মলি চার্জ আছে, ধরো এরকম আমার একটা পজিটিভলি চার্জ আমি একটা দীর্ঘ তার আছে, রিজু তার, যেটা আমরা লম্বা রিজু তার বলছি। ঠিক আছে, তো এই তারের জন্য আমাকে বলা হয়েছে হয়তো যে আর দূরত্বে এই পয়েন্টে, এই পয়েন্টের ডিস্টেন্স কত, এটা হচ্ছে আর। তাহলে তোমাকে বলে দিয়েছে যে কি বলা আছে এখানে, যদি বলা হয় প্রদত্ত, কি কি তথ্য গিভেন আছে, যে বলা আছে দেখো এখানে যে মোট কত চার্জ আছে আমি মানে বের করতে যা একটা বাতুলতা হবে, কারণ এটা হচ্ছে ইনফাইনাইটলি লং, অনেক দীর্ঘ। তো আমাদের মোট চার্জ এখানে আমার জানার দরকার নেই, আমার এখানে জানতে যেটা হবে যে লিনিয়ার ডেন্সিটি অফ চার্জ বা একক দৈর্ঘ্য আধান। একক দৈর্ঘ্য আধান সেটাকে আমরা ধরে নিচ্ছি ল্যামডা, যেটাকে ইংলিশে বলবো লিনিয়ার চার্জ ডেন্সিটি। এটা তোমাকে দেওয়া আছে, আর কি দেওয়া আছে, তার থেকে আর হচ্ছে ই নির্ণয়, কি হবে এটা জানতে চাওয়া হয়েছে। তো এটার জন্য তাহলে আমাদের প্রথম কাজ কি, গাউসীয় তল কল্পনা করা। তো গাউসীয় তল এখানে দেখো, এটা যেহেতু লম্বা তার আছে তাই এখানে গোলক গাউসীয় তল হবে না, কি করতে হবে, একটা চৌকে গাউসীয় তল ধরবো। কিরম ভাবে ধরবো, আমরা এই আর ব্যাসার্ধ নিয়ে এবং এই তারটাকে অক্ষ নিয়ে একটা অল্প দৈর্ঘ্যের, ঠিক আছে, তো এরকম আমাদের একটা গাউসীয় তল কল্পনা করলাম। এটা একটা চৌকাকার, তার ব্যাসার্ধ, আর আমরা লেন্থ কত, এটা কত নিলাম, এল। তাহলে এখানে গাউসীয় তল হিসাবে কি নিয়েছি, একটা চোঙ, যে চোঙটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে আমাকে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স পেতে গেলে আমরা প্রথমে ক্ষুদ্র তল কল্পনা করবো। দেখো এখানে কি কি ধরনের তল রয়েছে, একটা চোঙ যদি হয়, চোঙে দেখো
তল থাকে, একটা হচ্ছে উপরে বৃত্তাকার তল, একটা নিচে বৃত্তাকার তল, আর একটা পার্শ্বতল থাকবে। আমি যদি এটাকে চোখ ভাবি, ওইখানে বৃত্তাকার তল থাকবে, এখানে বৃত্তাকার তল থাকবে, আর এইটা হচ্ছে পার্শ্বতল। ঠিক আছে, এটা জিনিসটা জানি আমরা। তো দেখো, যদি আমরা পার্শ্বতলে একটা আচ্ছা, এখানে এটা বলার আগে বলে নিই যে এই যে ইনফাইনাইট লং একটা চার্জ একটা ওয়্যার রয়েছে, যে ওয়্যারটার কথা বলছি, এটা ধরো পজিটিভলি চার্জ, যেটা বললাম আমরা দেখালাম। তো এর থেকে বলরেখাগুলো কিভাবে নির্গত হয়? বলরেখা সবসময় আমরা এটা দেখিয়েছি, বলরেখার যে চিত্রগুলো হয়েছিল সেখানে, এটা সবসময় কি হবে, পারপেন্ডিকুলার ভাবে বলরেখাগুলো নির্গত হয়। আমরা জানি বলরেখা যেদিকে নির্গত হয় সেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাবো। তাহলে এখানে বলরেখার দিক হচ্ছে সবসময় এদিকে। ঠিক আছে, এটা লম্ব বরাবর দৈর্ঘ্যের সঙ্গে, তারটার দৈর্ঘ্যের সঙ্গে সবসময় লম্ব দিকে আমি ডিরেকশনটা পাবো। তাহলে আমি যখন এখানে ধরো একটা ক্ষেত্র নেব ডিএস, এটা কি নিলাম ডিএস, তাহলে ডিএস এরিয়া ভেক্টর, এই ভেক্টরটা এদিকে কাজ করছে, এটা ডিএস ভেক্টর। আবার দেখো আমি যদি এই বরাবর দেখি, আমার ইলেকট্রিক ফিল্ডও কাজ করছে এদিক বরাবর। তাহলে আমি এই পার্শ্বতলে যেখানে খুশি ডিএস নিই না কেন, সেই ডিএস বরাবরই দেখবে ইও কাজ করছে এখানে। তার মানে ই আর ডিএস পরস্পর 0 ডিগ্রি কোণে আছে বা একই লাইনে আছে। সিমিলারলি এদিকেও নিলে তাই, এইদিকেও ডিএস নিলে এদিকে ডিএস পাবো, এদিকে ই পাবো, এদিকে ই, এদিকে ডিএস পাবো। ঠিক আছে, তাহলে এই তলগুলো, তাহলে চোঙের পার্শ্ব তলগুলোর জন্য ই আর ডিএস এর অ্যাঙ্গেল 0। এবার যদি আমি এই বৃত্তাকার তলে যাই, বৃত্তাকার তলে ডিএস কি হবে, এই তলটার সঙ্গে অভিলম্ব দিকে এইভাবে কাজ করে, এটা ডিএস। কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড যদি দেখি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এদিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90। সিমিলারলি আমি এই নিচের তলটা যদি ধরি, এখানে আমি একটা তল নিই, ডিএস কাজ করবে এদিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই সারফেসটাকে 3 ভাগে ভাগ করি, যে দুটো বৃত্তাকার তল S1, S2 আর S3, তাহলে দেখো আমরা গাউসের লটা লিখছি, যে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ গাউসের ল। আমরা কি জানি, E ডট ds ইজ ইকুয়াল টু হচ্ছে q বাই এপসাইলন নট। এখন কিউটা কত, মানে q ইজ দ্য চার্জড এনক্লোজড বাই দিস গাউসিয়ান সারফেস। তো এই সারফেসটাতে যে ধরেছি আমরা, এই কতটা চার্জ ধরে রেখেছে। দেখো চার্জ কোথায় আছে, এই ওয়্যারটাতে আছে, এই ওয়্যারটাতে আছে। তো এই ওয়্যারটার কতটা আমার চোখের মধ্যে রয়েছে, এইটুকু লেন্থ রয়েছে, এইটুকু লেন্থ কত রয়েছে, এল। তার মানে এল দৈর্ঘ্যের তার এই চোঙটার মধ্যে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এল দৈর্ঘ্যের যতটা আধান আছে সেটাই হবে টোটাল কিউ। তাহলে টোটাল কিউ এখানে কত হবে, এল দৈর্ঘ্যের মোট আধান। দেখো একক দৈর্ঘ্য আধান দেওয়া হয়েছে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্য আধান হচ্ছে ল্যামডা ইন্টু এল। তাহলে চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস হচ্ছে ল্যামডা এল আর বাই এপসাইলন নট, এটা আমার ফর্মুলা। এখন দেখো এই টোটাল সারফেসটা, এটা কোন সারফেস, টোটাল আমার যে গাউসীয় তল বা গাউসীয় সারফেস রয়েছে সেটা। এটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারি, S1 E dot ds প্লাস S2 E dot ds প্লাস S3 E dot ds is equal to lambda L by ঠিক আছে। এখন S1 আর S2, S1 আর S2 এই দুটোর ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো S1 এই পুরো বৃত্তাকার তল S1 এর জন্য কি হচ্ছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আমরা এরকম লিখতে পারি, আচ্ছা cos 90। তাহলে এদিকে আমরা দেখছি যে cos 90 হচ্ছে, আর এখানে আমরা যদি দেখি S3 ক্ষেত্রে ds cos 0। কেন 0 হচ্ছে আমরা এটা আলোচনা করলাম, যে এগুলোতে কি হচ্ছে, S3 এর জন্য, S3 পুরো পার্শ্বতল, তার জন্য E আর ds এর মধ্যে অ্যাঙ্গেল 0, কিন্তু এগুলোর জন্য cos 90। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কি হয়ে যাবে, এগুলো 0, that is also 0, এটা কি হবে ds। তার মানে আমি এই দুটো আর পাচ্ছি না, পাচ্ছি কি
অনলি S3। এবার দেখো আমি যদি এই পার্শ্বতলের যে কোনো একটা বিন্দু নিই, সব বিন্দুগুলোর দূরত্ব হচ্ছে r, এদিকে যদি একটা বিন্দু নিই তার দূরত্ব r, তার মানে আমার পার্শ্বতলের প্রত্যেকটা পয়েন্টে r দূরত্বে আছে। তাহলে r দূরত্ব যদি একই, মানে চার্জ থেকে যদি একই দূরত্বে সব পয়েন্টগুলো থাকে, তাহলে আমি বলবো ইলেকট্রিক ফিল্ড সুষম। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি পার্শ্বতলে সুষম হয়, তাহলে ইটা বের করে দিলাম। তাহলে এটা হলো। এখন আমি এদিকে যদি করি এটাকে, দেখো ইটা বেরিয়ে গেল কেন? পার্শ্বতলের প্রত্যেকটা বিন্দুতে ই এর মান কনস্ট্যান্ট করে। এখন দেখো ডিএস এর উপর ইন্টিগ্রেশন করব। পার্শ্বতলে ডিএস হচ্ছে ক্ষুদ্র একটা অংশ পার্শ্বতলে। এবার যদি পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল চাই, সেটা হবে ইন্টিগ্রেশন অফ ডিএস। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস করলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতল চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr। তাহলে এখান থেকে কি হবে? এটা কি হবে? 2πr is equal to lambda L by epsilon naught। এখন তাহলে E is equal to কি পেলাম? দেখো এই L আর L কেটে দিতে পারি, L not equal to 0, তাই আমরা কেটে দিলাম। তাহলে আমরা ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে এটা কি হলো? তাহলে এই যে এপসাইলন এর মান, সরি E এর মান পেলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, দেখো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাহলে তুমি মান বের করলে এটা। আর ডিরেকশন যদি বলা হয়, এই পয়েন্টটা আমি তো চেয়েছিলাম, এটা কি পয়েন্ট? কি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে? এদিকে লম্বভাবে, ঠিক আছে? তাই তো মনে হচ্ছে আমার দেখি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে আর বরাবর বহির্মুখী, হ্যাঁ, আর মান হচ্ছে এটা, ঠিক আছে? এরপর আমরা দেখবো সেকেন্ড অ্যাপ্লিকেশন, ইউনিফর্মলি চার্জড হলো স্ফিয়ার অর থিন স্ফেরিক্যাল শেল। বাংলায় বললে ফাঁপা গোলক বা পাতলা গোলীয় খোলকের জন্য বিভিন্ন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে বলি, এটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার, মানে পরিবাহী গোলক। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট মেনশন করে দিতে পারি, এটা হচ্ছে কন্ডাক্টিং, তাহলে পরিবাহী গোলক, পরিবাহী ফাঁপা গোলক। তার ফাঁপা গোলক মানে ভেতরটা পুরো ফাঁপা, ভেতরটা ফাঁপা, শুধু এই জায়গাটায় থিন একটা ম্যাটেরিয়াল রয়েছে, যে জন্য থিন স্ফেরিক্যাল সেল বা হলো স্ফিয়ার বলতে পারি। এর ধরুন তিনটে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করে দেখব। তো প্রথম পয়েন্ট আমরা নিলাম ধরো এই জায়গাটায়, ধরো আমি বললাম এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমি বললাম দিচ্ছি এ। আচ্ছা, এই জায়গাটা একটা পয়েন্ট দিলাম, এটা নাম দিলাম বি, আর এই জায়গাটা একটা পয়েন্ট দিচ্ছি সি। তাহলে আমাকে বলেছে যে আমরা এটা এতটা দূরে নেব না, সিটা ধরো এই জায়গাটা নিলাম সি। তাহলে আমাকে বলেছে যে এ বি সি তিনটে পয়েন্টে নির্ণয় করতে হবে। এখন দেখো এই পয়েন্টের ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স আমি ধরলাম আর, তাহলে ফার্স্ট ফেজ এই বিন্দুতে, এই বিন্দুর ক্ষেত্রে দেখো আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ আর, কিন্তু আমি যে দূরত্বটা বেছেছি সেটা কি ছোট আর এর থেকে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে, গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে আমি দেখো এখানে গাউসীয় তলগুলো, জিনিসটাই তো গোলক রয়েছে, তাহলে আমি গোলকীয় যদি তল কল্পনা করতে পারি বা গোলীয় তল, সেটা বেটার। তাহলে আমরা এখানে গাউসীয় তল দেখো কিরকম কল্পনা করলাম, এরকম। এখন যে বিষয়টা আমি বলিনি বা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি এই যে খোলকটার কথা বলছি, এই গোলীয় খোলক বা হলো স্ফিয়ার, একে কি পরিমাণ চার্জ দিয়েছি? আমরা ধরে নিলাম একে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে। সেই চার্জটা কি হবে? ধরো পজিটিভ যদি চার্জ দেওয়া হয়, ওভার দ্য হোল সারফেস ইট ইজ ডিস্ট্রিবিউটেড। কিভাবে ডিস্ট্রিবিউটেড? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য হোল সারফেস। তাহলে আমি প্রথমে আরেকবার রিক্যাপ করে দিই যে আমি একটা পরিবাহী গোলীয় খোলক নিয়েছি, যার কত চার্জ দিয়েছি? কিউ চার্জ দিয়েছি। সেই কিউ চার্জটা পুরো পরিবাহী কোথায় রয়েছে? পৃষ্ঠতে থাকবে। আমরা জানি ভিতর দিকেও কোনো চার্জ থাকবে না, বাইরের পৃষ্ঠতেই চার্জ অবস্থান করে। একটা পরিবাহী সর্বদা বাইরের পৃষ্ঠে চার্জ অবস্থান করে, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছি। তো সেই কারণে আমরা এখানে পেলাম।
এখন আমরা আবার ঢুকে যাই প্রবলেমে। এই বিন্দুতে 1 নাম্বার পয়েন্ট আমরা বলি নির্ণয় করব ইলেকট্রিক ফিল্ড। তো এর জন্য যে গাউসীয় তল কল্পনা করলাম, দেখো এটা। এখন সমস্যা হচ্ছে এই গাউসীয় তলের দ্বারা এনক্লোজড চার্জ কতটা চার্জ এনক্লোজ রয়েছে। দেখো আমার চার্জ কিন্তু সব বাইরে অবস্থান করছে, তাহলে ভিতরে এইটুকু তলের মধ্যে কোনো চার্জ আছে? চার্জ নেই, যা চার্জ আছে এই তলটার বাইরে আছে। তাহলে এখানে আমার সমস্যা খানিকটা মিটেই গেল। কিরকম? আমি যখনই আমি E ডট ds q বাই এপসাইলন লিখবো, তাহলে চার্জ এখানে কি হবে? এনক্লোজড। হ্যাঁ, এটা আমরা ছোট হাতের কিউ লিখি, ছোট হাতের কিউ লিখে দিলাম, ধরো কিউ এনক্লোজড, মানে কতটা চার্জ এনক্লোজড আছে। তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে কিউ এনক্লোজড ইকুয়াল টু হচ্ছে 0, কারণ ভিতরে কোনো চার্জ নেই। অতএব যে E ডট ds ইজ ইকুয়াল টু 0। যদি E ডট ds 0 হয়, তার মানে অফকোর্স E ইজ অলসো 0। তার মানে আমরা ভিতরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাবো না। যদি ইলেকট্রিক ফিল্ড না পাই, তাহলে ভিতরে কোনো বলরেখাও থাকবে না। তাহলে একটা ফাঁকা গোলকের ভেতরে কোনো যেহেতু চার্জ থাকে না, তার জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, ইলেকট্রিক ফ্লাক্স থাকে না, বা কোনো বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন সেখানে তৈরি হয় না। এবারে যাই আমরা বি বিন্দুতে। আচ্ছা, এবারে আমরা সি বিন্দুটা আগে করি। এবার আমরা চলে যাচ্ছি সি বিন্দুতে করি। সি বিন্দুর ক্ষেত্রে দেখো, সি বিন্দুর ক্ষেত্রে আর যেটা ধরবো, এইটা হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে আরটা কি বলবো? ক্যাপিটাল আর এর থেকে বড়, কারণ আমরা ব্যাসার্ধ হচ্ছে এইটুকু ব্যাসার্ধ, আর আমরা নিয়েছি তার থেকে বেশি দূরত্বে। অর্থাৎ আমি এখানে পয়েন্টটা করে রেখেছি আউটসাইড দ্য স্ফিয়ার, মানে গোলকের বাইরে। আর এইখানে পয়েন্টটা, এই পয়েন্টটা ছিল গোলকের ভিতরে। ভিতরে কি পেয়েছি? 0 পেয়েছি ইলেকট্রিক ফিল্ড। বাইরে কি পাই দেখা যায়। তো বলছে যখন আমি বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নেব, তখন আমি ধরে নিতে পারি পুরো গোলকের আধান যেখানেই থাকুক না কেন, পুরো আধানটা কেন্দ্রে পুঞ্জীভূত আছে। হতে পারে আধানটা বাইরে না হয়ে ভেতরের তলে ছিল, হতে পারে এরকম একটা কোনো জায়গায় ছিল। যেখানেই থাকুক, বাইরের কোনো পয়েন্টের সাপেক্ষে যখন বিচার করবো, আমি ধরে নেবো চার্জ ইজ সেন্ট্রিফাইড ইন সেন্টার। চার্জটা এখানে পুঞ্জীভূত আছে। এই ব্যাপারটা অনেকটা এরকম যে তোমাকে ধরো তোমার বাড়িতে 4টে ঘর, সেই 4টে ঘরের মধ্যে কোনো একটি ঘরে বই রেখেছে, কিছু বই রাখা আছে। তো তোমাকে যদি ঘরের মধ্যে থেকে, বা কি বললাম, তোমার বাড়িতে 4টে ঘর, 4টে ঘরে কোনো একটি ঘরে বই রাখা আছে। তো তোমার বাড়িতে বসে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে বইটা কোথায় আছে, তুমি স্পেসিফিক একটা ঘরের নাম বলবে, এই ঘরে যাও বইটা পাবে। কিন্তু যদি তোমাকে বাইরে রাস্তায় কোনো লোক জিজ্ঞেস করবে যে এই বইটা তোর কাছে আছে, বলবে হ্যাঁ বাড়িতে আছে। তার মানে বাইরের কোন লোকের সাপেক্ষে কি ভাববো, যে পুরো বাড়িটার এখানেই যেন চার্জটা রয়েছে। কিন্তু ভেতরে যখন আমি থাকবো, তখন আমি খুঁজবো এক্স্যাক্টলি চার্জ কোথায় আছে, সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু বাইরের কোনো পয়েন্টের সাপেক্ষে চার্জটা কোথায় আছে সেটা ইম্পর্টেন্ট নয়। চার্জটা আমি ধরে নিতে পারি এই সেন্টারে রয়েছে, এবং সেন্টার থেকে ডিস্টেন্স আমি ওই জন্য মেপেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে চার্জ এনক্লোজ, আমি বাইরের পয়েন্টের জন্য কত চার্জ দিয়েছি, এখানে গোলক থেকে কিউ, চার্জ এনক্লোজ কিউ এখানে ধরে নেবো ক্যাপিটাল কিউ। আচ্ছা, এবারে দেখো, তাহলে এখানে চার্জ এনক্লোজের জায়গায় আমরা এখানে কি বসিয়ে দেবো? কিউ, কারণ আমরা বলবো কিউ এনক্লোজ হচ্ছে ইকুয়াল টু কিউ। আচ্ছা, এখন দেখো এই যে আমরা ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে E ডট ds কি হয় দেখি, অ্যাঙ্গেল খুঁজি। তাহলে আমরা ধরো এই এখানে আমাকে গাউসীয় তল, এই পয়েন্টের জন্য গাউসীয় তল ভাবতে হবে। গাউসীয় তল কিরকম হবে? আমরা দেখো এই সি আর ব্যাসার্ধ নিয়ে, যত দূরে সি পয়েন্ট রয়েছে সেটার ব্যাসার্ধ নিয়ে আমরা ওই একই সেন্টার সাপেক্ষে আরেকটা গোলীয় গোলক কল্পনা করলাম, যেটাকে বলছি গাউসীয় তল। তো এই গাউসীয় তলে যদি আমি একটা, সাপোজ আমি এই জায়গাটায় একটা ডিএস নিলাম, ডিএস এর ডিরেকশন কোন দিকে? এদিকে। এখন তো একইভাবে দেখবো যে ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয়, এই বি পয়েন্টে যদি চার্জ এনক্লোজ থাকে, এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডও কিন্তু সবসময় এই দিকেই হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। অ্যাকচুয়ালি একটা বৃত্তের ক্ষেত্রফল ভেক্টর সবসময় রেডিয়ালি আউটওয়ার্ডই হয়,
ইলেকট্রিক ফিল্ড ও রেডিয়াল আউটওয়ার্ড, তাহলে বোথ আর ইন সেম ডিরেকশন। তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমরা এটাকে E ডট E ds cos 0 q বাই এপসাইলন নট বলতে পারি। তাহলে এটা কি হলো, E ds হয়ে গেল q বাই এপসাইলন নট। আচ্ছা, এনক্লোজড এর ব্যাপারটা আমরা কিন্তু এখানে দেবো। আচ্ছা, তাহলে এখানে এবার দেখো আমরা যেখানে খুশি আমি যদি ডিএস নিই, অর্থাৎ আমি যদি ডিএসটা এরকম একটা জায়গায় নিতাম বা এরকম জায়গায় নিতাম, এরকম যেখানেই নিই না কেন কি হচ্ছে, ডিস্টেন্স সবসময় আরই থাকছে। তো একইভাবে আগের প্রবলেমের মতো আমি এখানে বলতে পারি যে ই ইজ ইউনিফর্ম ওভার দ্য সারফেস, এই পুরো সারফেস জুড়ে কিন্তু এটা কনস্ট্যান্ট। তাহলে এইটা বেরিয়ে গেল, তাহলে ডিএস করে থাকলো। আচ্ছা, এই ডিএসটা ইন্টিগ্রেশন যখন করবো, ক্লোজ ইন্টিগ্রাল করছি যেহেতু, তাহলে ডিএস এর ক্লোজ ইন্টিগ্রাল করলে কি পাবো, পুরো ক্ষেত্রফলটা পাবো। তো একটা গোলীয় গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের কি ফর্মুলা, 4 পাই r স্কয়ার, এটা আমরা বলবো ইজ ইকুয়াল টু 4 পাই r স্কয়ার। তাহলে E ইজ ইকুয়াল টু কি জানো, q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো সেই বিন্দুতে। আচ্ছা, আর এটা 2 নম্বর পয়েন্ট দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে আমরা বি বিন্দুটা বের করিনি, বি বিন্দুটা একবার বের করে নিই। তো বি বিন্দুটা দেখো একদম যেটা আমার পাতলা গোলীয় ফলক ছিল তার সারফেসই রয়েছে। তো আমরা এখানে পাতলা গোলীয় সারফেসটাকে আমরা গাউসীয় তল ধরে নিতে পারি, এবং ডিস্টেন্সটা কত হচ্ছে এখানে, এটা আর হচ্ছে, ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধটা। এখন এখানেও আমি যখন কোনো সারফেসে আমি মানে কি বলবো, গোলীয় ফলকটার সারফেসেই যখন রয়েছি, তখনও সেক্ষেত্রে আমরা ধরতে পারি আধানটা যেন কেন্দ্রে পুঞ্জীভূত আছে। তাহলে আমি যখন বাইরে কোনো বিন্দুতে থাকবো তখন আধানটা কেন্দ্রে আছে ভাববো, যদি সারফেসে থাকি তখনও ভাববো কেন্দ্রে আছে, যদি ভেতরে থাকি তখন আমি খুঁজবো কোথায় আধানটা আছে। তো এখানে যখন রয়েছে আধানটা আমরা ভেতরে এখানেই রয়েছে ধরি, তাহলে সেখানে একই সমস্ত ক্যালকুলেশন হবে, এই ক্যালকুলেশনগুলো সব ভ্যালিড হবে। তখন শুধু আমরা E ডট ডিএস করবো কিউ বাই এপসাইলন করে, এই ডিএস এর মানটা কি হয়ে যাবে, E ইনটু 4 পাই। এটা আমরা অরিজিনালি যেটা গোলক সেটা কি গাউসীয় তল বলছি, তার ক্ষেত্রফল পার্শ্বতলে সেটা হচ্ছে কত, 4 পাই r স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এবং এটা হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। দেখো এই আরটা কিন্তু কি ছিল, ক্যাপিটাল আর এর থেকে বেশি, তার মানে এখানে হরে আমি বেশি পাচ্ছি, তার মানে ইটা কিন্তু এখানে কম। তার মানে সারফেসে যে অ্যাকচুয়ালি পাতলা গোলীয় ফলকটার সারফেসে যে ই পাবো, তড়িৎ ক্ষেত্র পাবো, সেটা কিন্তু সব থেকে বেশি, আর যত দূরে যাবো তত কমতে থাকবে। তাহলে এ পয়েন্টে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত পেলাম, 0। বি পয়েন্টে কি পেলাম, এটা পেলাম কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর স্কয়ার। সি পয়েন্টে কি পেলাম, কিউ বাই 4 পাই এপসাইলন স্মল আর স্কয়ার। তাহলে এর মধ্যে কোনটা সব থেকে বড়, এটা সব থেকে বড়, ইডি ইজ গ্রেটার দেন ইসি। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, আমরা ধরো এইদিকে নিলাম, এদিকে নিলাম আর, এদিকে নিলাম ই। তো দেখো আরটা কোথা থেকে শুরু করেছি, আমরা আরটা শুরু করেছি সেন্টার থেকে, এটা ও পয়েন্ট দিচ্ছি, এটা এখান থেকে আর শুরু, এখানে আর 0, স্মল আর 0, এই পয়েন্টে যখন আসবো আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধের সমান হচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড, আমি ইলেকট্রিক ফিল্ড এই যখন কেন্দ্র থেকে এই পর্যন্ত আসছি, তার মানে ইলেকট্রিক ফিল্ড কি 0, তার মানে এখানটা পুরো 0 হবে। হঠাৎ এই সারফেসে এসে কি পাচ্ছি, যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড সব থেকে বেশি এই জায়গাটায়। এই ইলেকট্রিক ফিল্ডের মানটা এখানে কত হচ্ছে, এটাই হচ্ছে ইভি তে যেটা পেয়েছি, ইভি যেটা পেয়েছি এই মানটা। হ্যাঁ, এর তারপরে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যত আর এদিকে বাড়ছে তত ইলেকট্রিক ফিল্ড কেমন ভাবে কমবে, প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার এইভাবে কমবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এইভাবে ফল করবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমি যদি গ্রাফ বলি, তাহলে সেই গ্রাফটা কিরকম পেলাম, যে আমার
এই জায়গাটা মানে সেন্টার থেকে শুরু করে সারফেস পর্যন্ত কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তারপরে হঠাৎ এখানে ইলেকট্রিক ফিল্ডটা বেড়ে গিয়ে সারফেসে যেটা হয় Q/4 ক্যাপিটাল আর স্কোয়ার হয়ে গেল। তারপরে আস্তে আস্তে যত স্মল আর বাড়বে তত এদিকে বাড়তে থাকে। এরপর আমরা যেটা দেখব যে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য যেটা ইউনিফর্মলি চার্জড, তার দরুন বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়। তাহলে আগেরটার সঙ্গে খানিকটা মিল পাবো। আগেরটা ছিল হলো স্ফিয়ার, মানে ফাঁপা পরিবাহী ছিল। এটা হচ্ছে সলিড স্ফিয়ার, মানে নিরেট গুলো কিন্তু অপরিবাহী। আগেরটা পরিবাহী ফাঁপা গুলো, এটা নিরেট অপরিবাহী গুলো যদি হয়। তাহলে এরকম একটা নিরেট অপরিবাহী গুলো আমি যাকে কিউ চার্জ দিয়েছি, তো যেহেতু এটা অপরিবাহী গুলো, এর চার্জটা কিন্তু এরকম বাইরের তলে শুধু থাকবে, মানে বাইরের পৃষ্ঠে চলে আসবে তা নয়। এর চার্জটা কিন্তু অল ওভার দ্য বডি আমরা দেখবো এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ইউনিফর্মলি। অর্থাৎ এখানে একটা ভলিউমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ চার্জ আমরা দেখবো, আয়তন ভিত্তিক আধানের বন্টন। যেটা আগের ক্ষেত্রে দেখেছিলাম শুধুমাত্র বাইরের তলে সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এখানে কিন্তু ভলিউম ডিস্ট্রিবিউশন দেখবো। ঠিক আছে, তো আমরা এখানে আবার ওই আর ব্যাসার্ধ ধরে নিলাম, আর ব্যাসার্ধ ধরে নিলাম। তো এখানে দেখো এর সাপেক্ষে আমরা তিনটে পয়েন্টই দেখবো আবার, যেটা আমরা বলেছিলাম এখানে একটা পয়েন্ট ধরো, এখানে একটা পয়েন্ট ধরেছিলাম এ, এটা বি, আর এখানটা সি। তো দেখো আমি প্রথমে সি পয়েন্টের জন্য করি, অ্যাট সি। এখানে আমরা বলবো আর ইজ গ্রেটার দেন আর, এটা আগের ক্ষেত্রে পেয়েছিলাম, এটা আমরা আর ধরছি। তাহলে এখানেও দেখো আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর থেকে স্মল আরটা বড়, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্ব সি এর বেশি, সেই জন্য ক্যাপিটাল আর ইজ গ্রেটার দ্যান স্মল আর। আচ্ছা, এখানে দেখো যেহেতু বিন্দুটা বস্তুর বাইরে রয়েছে, আমি বারবার বললাম আগেরটাতে যে যদি বস্তুর বাইরে বিন্দুটা নিই তাহলে বস্তুর কোথায় চার্জ আছে, কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে আমার দেখার দরকার নেই। আমি ধরে নেবো চার্জ যেন সেন্টারে সেন্ট্রিফাইড আছে বা সেন্টারে কেন্দ্রীভূত আছে। তাহলে এখানে কিন্তু সেই আগের মতো একই ক্যালকুলেশন হবে। এখান থেকে আমরা দূরত্ব জানি, এটা আমরা পাবো যে E is equal to Q/4πε0। আবার 2 নম্বর পয়েন্টে এগুলো দেখো আগে পড়েছি বলে আমি আর করছি না, তোমরা করতেই পারো এরকম ভাবে একটা আমরা হলো স্কয়ার নিয়ে এই কেসটা হবে। যদি এক বি নিই, এখানে r is equal to r, অর্থাৎ সারফেসে যদি যাই এখানে, তাহলে আমি যে গাউসিয়ান সারফেস, এই আমার স্ফিয়ারের সারফেসটা মানে গোলকের পৃষ্ঠটা কি আমরা গাউসীয় তল ভাববো। সেক্ষেত্রে আমরা দেখছি এখানেও আমরা ধরে নেবো চার্জটা যেন সেন্টারে আছে। একটা হলো স্ফিয়ারের ক্ষেত্রে ধরতে পারি চার্জ সেন্টারে আছে, একটা নিরেট গোলকের ক্ষেত্রে ধরতে পারি চার্জ তার সেন্টারই আছে। কখন না, যখন আমার পয়েন্টগুলো হয় বাইরে, মানে পৃষ্ঠে থাকবে। তাহলে এখানে আমরা কি পাই, এটা পাবো। 3 নাম্বার পয়েন্ট থাকবো, যেটা এখানে ইম্পর্টেন্ট, মানে এখানে এটা যেটা আলাদা হবে। এখানে দেখো যদি পয়েন্টটা এই পয়েন্টে হয়, তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়, আগের ভিউটাতে কি দেখেছিলাম যেহেতু চার্জ এই বাইরের তলে ছিল, তাই ভিতরে কোনো পয়েন্টের জন্য যখন গাউসীয় তল ধরছি সেই গাউসীয় তলে কোনো চার্জ থাকছিল না। কিন্তু এখানে দেখো এই চার্জটা কিন্তু যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাই আমি যদি যখনই আমি এখানে একটা গাউসীয় তল কল্পনা করবো, গাউসীয় তল কল্পনা করবো, এই গাউসীয় তল কিন্তু চার্জলেস নয়, এখানে কিন্তু চার্জ রয়েছে, কারণ এই পুরো ডিস্ট্রিবিউশনে কিছুটা চার্জে পাবে। আচ্ছা, যেহেতু এটা বলেছে যে ইউনিফর্মলি চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড অল থ্রু দ্য ভলিউম, তাহলে আমি এখানে একটা চার্জের ক্ষেত্রে আমি সাপোজ এখানে একটা যেটা পাবো যে চার্জ ডেনসিটি পাবো, যেটাকে বলবো রো। রো মিনস মোট চার্জ বাই ভি, পুরো চার্জ বাই পুরো ভলিউম। পুরো ভলিউমটা কত, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে পুরো ভলিউম, তাই না? তো সেই ভলিউমটা
দিয়ে যদি মোট চার্জ ভাগ করি তাহলে আমি রোটা পেয়ে যাবো। তো আমি এখানে আমি এই মোট চার্জ এইগুলোতে যাচ্ছি না, আমি রোটা শুধু জানি, এটা ধরে নিলাম যে নন কন্ডাক্টিভ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইউনিফর্মলি চার্জ যেহেতু এই রোটা তোমাকে দেওয়া আছে, তাহলে রো দিয়ে আমি এক্সপ্রেশন বের করবো ইলেকট্রিক ফিল্ডে। তাহলে দেখো যদি আমি এইটুকু একটা গাউসের তল কল্পনা করি, তাহলে এখানে কতটা চার্জ এনক্লোজ আছে, কিউ এনক্লোজড। তাহলে এইটা তো ভলিউম একটা, তাহলে এই ভলিউমের আয়তন কত, 3.5 পাই আর কিউ। একক আয়তনে আধান থাকে রো, চার্জ ডেনসিটি ভলিউমেট্রিক চার্জ ডেনসিটি মানে একক আয়তনে আধান হচ্ছে রো, তাহলে এত আয়তনে আধান হচ্ছে এটা। কিউ এনক্লোজড হয়ে গেলাম। এখন আমরা ইডিএস লিখবো, এটা আধান বাই এপসাইলন নট। আচ্ছা এখন দেখো এখানেও কিন্তু সেই একইভাবে সবগুলো অ্যাপ্লিকেবল, যে তুমি এখানে যদি আমি একটা ডিএস যদি এর যে ডিরেকশন এর ডিরেকশন দুটো একই হবে, তো এখানেও আমরা ওই ইডিএস অ্যাপ্লাই করতে পারি, এদিকটা একই থাকলো। আবার ইটা হচ্ছে কনস্ট্যান্ট অল ওভার দ্য সারফেস, তো এইটাকে বের করে নিয়ে যদি নিই, এদিকটা একই থাকলো, আমি একবারে লিখবো। এবার যদি আমরা ডিএস এর ক্লোজ ইন্টিগ্রাল করি তাহলে আমরা কি পাবো, ডিএস মানে আমরা বাইরের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার হবে, এটা আমার যদি গঠন হবে এইটা কত ধরতে হবে আর। আচ্ছা এই পয়েন্টে 3 নম্বর পয়েন্টটা কোথায় নিয়েছি, এটা আমি আরেকবার লিখেছি এখানে অ্যাট এ, এখানটা দেখি আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, মানে দূরত্বটা ব্যাসার্ধের তুলনায় কম, এইটুকু দূরত্ব নিয়েছি, তাই এই কন্ডিশনটা এখানে যেন মনে থাকে। আর এদিকে তাকে চার্জটা কি পেয়েছিলাম, 3.5 পাই আর কিউব রো বাই এপসাইলন নট। আচ্ছা এবার এখানে দেখো যেগুলো আর যেহেতু নট ইকুয়াল টু 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা এখানে পড়ে থাকবে, পাই ক্যান্সেল আউট হয়ে গেল, 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেটলি ই ইজ ইকুয়াল টু কি থাকলো, রো আর বাই এপসাইলন নট। এটা হচ্ছে একটা নন কন্ডাক্টিভ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইন্টারনাল কোন পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা দেখছি নন কন্ডাক্টিভ সলিড স্ফিয়ার যদি হয় তার ইন্টারনালি কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0 হবে না, কারণ তার ভেতরে চার্জ রয়েছে। চার্জ না থাকলে তাহলে অসীম দৈর্ঘ্যের যদি সমতল পাত থাকে, সাপোজ এরকম একটা আয়তাকার পাত আছে, তাহলে সেই আয়তাকার পাতে যদি আমি এটা ইনফাইনাইট বলছি মানে অনেক বড় একটা পাত, তার একটু ক্ষুদ্র অংশ আমি এখানে নিয়েছি। তো এটাতে আমি ধরো কিউ চার্জ দিলাম, তো কিউ চার্জ যখন দিলাম এটা কি হলো, অল ওভার দ্য সারফেস এটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাহলে ইট ইজ অলসো ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলরেখা দেখি, বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড কিভাবে কাজ করে, পারপেন্ডিকুলার টু প্লেন, কারণ বলরেখাগুলো এরকম হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এরকম, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই যদি তল হয়, তলের রেখা হলে এইভাবে পারপেন্ডিকুলার ভাবে ইলেকট্রিক ফিল্ড এদিকেও বলো এদিকেও বলো পার করবে। আর চার্জ যেটা দিয়েছি, চার্জটা কিন্তু যেহেতু খুব পাতলা পাত, তাহলে এই দিকেও চার্জটা থাকবে এদিকেও থাকবে, মানে বোথ সাইডই কিন্তু ফ্রন্ট সারফেস একটা পাতলা পাতের জন্য। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এখানেও আমি দেখো যেহেতু চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে মোট আধান নেওয়াটা কিন্তু বাকি, অর্থাৎ সবসময় আমরা ডেন্সিটি নেওয়ার চেষ্টা করব। যদি লিনিয়ার চার্জ হয় তাহলে লিনিয়ার ডেন্সিটি ল্যামডা নিয়েছি, যদি ভলিউম থাকে, ভলিউম থাকলে আমরা ভলিউম ডেন্সিটি রো নিয়েছি, যদি সারফেস থাকে তাহলে সারফেস ডেন্সিটি সিগমা নেব। এই ক্ষেত্রে আমরা দেখো পুরো চার্জ আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমি কি নেব যে সিগমা এখানে লিখবো, অর্থাৎ সিগমা হচ্ছে কি চার্জ বাই এরিয়া, এরকম একটা ফ্যাক্টর মনে রাখবে যে পার ইউনিট এরিয়া কত চার্জ এখানে রয়েছে, সিগমা, এটা মাথায় রাখবো। তাহলে এখানে আমি এই সমতল পাত থেকে কিছুটা দূরে ইলেকট্রিক ফিল্ড কতটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে এখানে আমরা একটা প্রথমে এখানে একটা এরিয়া নিলাম, এটা এরিয়াটাকে বলছি ডিএস। এবার এই এরিয়াটাকে বৃত্ত
বৃত্তাকার তল ধরে এইদিকে একটা চোঙ আঁকলাম, এটা হলো ফ্রন্ট দিকে, আর ব্যাক সাইডে এরকম একটা চোঙ আমরা এঁকেছি সেম ডিস্টেন্স নিয়ে। দু সাইডে কেন আঁকলাম? কারণ চার্জের এদিকটা ফ্রন্ট সাইড, এদিকটা ফ্রন্ট সাইড, এরকম নয় যে পিছন দিকে কোনো চার্জ নেই। এই চার্জটা যখন আমি ডিস্ট্রিবিউট করবো, চার্জটা এদিকেও শো হবে, এদিকেও শো হবে, তো সেই জন্য নিতে হবে। তো এইটা ডিএস। তাহলে এই চোঙের মধ্যে আমরা এখানে গাউসীয় তল হিসাবে এই লাল কালার যে চোঙটা আঁকলাম সেটা হচ্ছে গাউসীয় তল। এবারে দেখি এখানে যে তলগুলো আমরা এঁকেছি সেই তলের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর মধ্যে কি ডিরেকশন, যে রিলেশন পাচ্ছি। তো এখানে দেখো ডিএস, এটা ডিএস এর ডিরেকশন এদিকে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? এদিকে। তাহলে আমরা বলতে পারি ডিএস ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনে। এদিকে ইলেকট্রিক ফিল্ড দেখো, ডিএস এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে। তাহলে দুটো বৃত্তাকার তলের জন্য কি হলো, ই আর ডিএস, ডিএস সেম ডিরেকশনে যায়, তার মানে এখানে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স এক্সিস্ট করবে, কারণ cos 0 মানে 1 হবে, ই ডট ডিএস করবে। কিন্তু যদি আমি এই পার্শ্বতলে যাই, পার্শ্বতলে আমি একটা এরিয়া নিই, পার্শ্বতলে আমি একটা ডিএস নিই, এইখানে একটা যদি ডিএস নিই, এই ডিএস এর ডিরেকশন কোন দিকে হবে? উপর দিকে। যদি আমি নিচে একটা ডিএস নিই, এর ডিরেকশন কি হবে? নিচের দিকে। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে যখন আমি পার্শ্বতল নিচ্ছি, যে কোনো পার্শ্বতল না, এখানে একটা পার্শ্বতল না, এখানে পার্শ্বতল না, পার্শ্বতলের যে এরিয়া ভেক্টরের ডিরেকশন তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি হয়েছে, তাহলে পার্শ্বতলে কি এক্সিস্ট করবে? ইলেকট্রিক ফ্লাক্স করবে না, কারণ ইলেকট্রিক ফ্লাক্স এক্সিস্ট করতে গেলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কখনোই 90 হলে চলবে না, কিন্তু এখানে 90, তাহলে cos 90 হলে 0 হবে। তাহলে আমরা যদি এখানে আমরা লিখি যে গসের থিওরেম থেকে কিউটা, আচ্ছা এখানে কতটুকু এই যে চোঙ বা গাউসীয় তল নিয়েছি, কতটুকু চার্জ এনক্লোজ করছে, আমরা এখানে কিউ এনক্লোজ বাই এপসিলন নট লিখি, কতটা চার্জ এনক্লোজ করবে, এরিয়া কতটা, ডিএস, এই যে এখানে ডিএস ধরেছি। তাহলে একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, আর ডিএস হচ্ছে সিগমা ডিএস। তাহলে আমরা এটা লিখছি, ঠিক আছে। এবারে আমি এটাকে যদি তিনটে ভাগে আবার ভাগ করে নিই, এদিকটা এস, এদিকটা S1, এদিকটা S2, আর পুরো যেটা আছে পার্শ্বতল সেটা S3। তাহলে দেখো S1, S2 পার্শ্বতলের জন্য S3। তাহলে এখানে কোনটা 0 হবে? দেখো ইনফাইনাইটলি লং স্ট্রেটওয়ে যখন করেছিলাম ফার্স্ট एग्जांपल, সেখানে কিন্তু যা হয়েছিল এখানে তার উল্টো, সেখানে বৃত্তাকার তল দুটো দিয়ে ফ্লাক্স 0 হয়েছিল, পার্শ্বতলে শুধুমাত্র ফ্লাক্স ছিল। এখানে কিন্তু কি হবে, বৃত্তাকার তল দুটো দিয়ে ফ্লাক্স থাকবে, পার্শ্বতলগুলোতে 90 ডিগ্রি হয় থাকবে না, তার মানে এইটাতে কিন্তু ফ্লাক্স থাকবে না। তাহলে এখানে অ্যাঙ্গেল কত হচ্ছে, এখানে থিটা হচ্ছে 0, এখানে থিটা 0, এখানে থিটা 90, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো যেহেতু এটা ইনফাইনাইট একটা প্লেন শিট, যে কারণে আমরা ভাববো এর থেকে যে ইলেকট্রিক ফিল্ড এখানে এক্সিস্ট করছে সেটা কিন্তু সুষম, যে কারণে এইগুলোকে কিন্তু বাইরে আমরা নিতে পারি। তো দেখো এখানে এরিয়াটা কিন্তু ডিএস নিচে, এরিয়া কিন্তু অল টোটালি সাম করলে বা ইন্টিগ্রেশন করলে অন্য এরিয়া পাবো না, তাই আমরা এটাকে ভেঙে নিয়ে জাস্ট ইডিএস করে দিতে পারি, আর এটাকেও ইডিএস করে দিতে পারি। তাহলে ইটা কনস্ট্যান্ট তাই বেরিয়ে এলো, আর এরিয়াটা নিজেই ডিএস, ডিএস এর ইন্টিগ্রেশন করলে অন্য কোনো 4πr² বা এরকম কি পাচ্ছি না, কারণ এরিয়াটা আমি ডিএসই ধরেছি। এটা সমান আমরা সিগমা ডিএস। তুমি চাইলে এরিয়াটাকে একটা অন্য কিছু ধরতে পারতে, এস ধরতে পারতে, তাহলে এখানে ইএস আসতো, এখানে ইএস আসতো, আর এটাও সিগমা এস হতো, একই ব্যাপার হতো, সেগুলো কেটে যেত দেখতে। তাহলে ডিএস যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে ডিএস দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে ই সমান কি থাকলো, সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে এই সমতল পাত থেকে কিছুটা দূরে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে, সিগমা বাই 2 এপসিলন নট। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা মানে এখান থেকে কতটা দূরে গিয়ে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেটা কিন্তু আমি এখানে নিইনি,
অর্থাৎ একটা ইনফাইনাইট প্লেন শিট বলছে তার থেকে কিছু দূরত্বে ইলেকট্রিক ফিল্ড পুরো অনেকটা জায়গা জুড়ে একই হয়। মানে ইনফাইনাইট প্লেন শিট যদি এটা হয় তার থেকে এখানে সিগমা বাই 2 এপসিলন হবে এই পয়েন্টে গেল সিগমা বাই 2 এপসিলন নট। অর্থাৎ ডিস্টেন্স ওয়াইজ কিন্তু ভ্যারি করছে না, কারণ ডিস্টেন্সের কোনো টার্ম আমার নেই, আর এর কোনো টার্ম নেই। ধরো দুটো ইনফাইনাইট ডেনসিটি আছে, এটা পজিটিভলি চার্জ, এটা নেগেটিভলি চার্জ। এবং দুটোটি আমরা ধরে নিলাম রোটা একই, চার্জ ডেনসিটি একই, না হলেও অসুবিধা নেই, কারণ আমার ইলেকট্রিক ফিল্ডের টার্মে রো নেই, ঠিক আছে, সরি রোর দরকার নেই, আমরা ভুল বলছি, এটা সিগমা দুটোর ক্ষেত্রে একই আমরা ধরে নিলাম। এটারও সারফেস ডেনসিটি আমরা সিগমা ধরছি, এটারও সারফেস ডেনসিটি সিগমা ধরছি, দুটোতে সম পরিমাণ আধান দিয়েছি, একই ধরনের দুটো পাত ধরনা বা একই সাইজে, এবং দুটোতেই একই পরিমাণ আধান দিয়েছি, যে কারণে কি হচ্ছে দুটো সিগমা একই। তো দেখো আমি যদি এই দুটো পাতের মিডল পয়েন্টে, পাত দুটো কিরকম, তাহলে এই দুটো যদি পাত হয়, এরকম ভাবে পাত দুটো রয়েছে, আমি এদের মিডল পয়েন্টে চাইছি, এই পাত দুটো এইভাবে আছে, তাহলে এদের মিডল পয়েন্ট মানে এরকম একটা জায়গায় আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে এই জায়গাটা, তাহলে যে জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করবো সেখানে আমরা টেস্ট ক্লাস 1 চার্জ কে নেব। দেখো কি পয়েন্টে তাহলে কি হলো যে প্লাস কি করছে, প্লাস যে শিটটা রয়েছে পজিটিভ চার্জ যুক্ত, সে কি করছে E1 ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছে, সেটা কি এদিকে বিকর্ষণ করছে, আবার নেগেটিভ নেগেটিভ কি করে প্লাস ওয়ানকে আকর্ষণ করবে, নেগেটিভ প্লেন শিটটা তাহলে E2 আকর্ষণ হবে, এদিকেই হবে, তো দুটো একই দিকে হচ্ছে, তাহলে টিতে রেজাল্টেন্ট কি হবে, এক পয়েন্ট পি আমরা রেজাল্টেন্ট কি পাচ্ছি 1 প্লাস E2, দেখো E1 এর মান এটা, E2 এর মান এটা, একটু আগে আমরা প্রমাণ করলাম প্লেন শিটের ক্ষেত্রে E1 এর মান সিগমা বাই 2 এপসিলন নট, সেটাই দেখো আমরা তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল সিগমা বাই এপসিলন নট। আচ্ছা, যদি এখানে তোমার মিডিয়ামটা ভ্যাকুয়াম বা এয়ার না হয়ে অন্য কোনো মিডিয়াম হয়, তো সেক্ষেত্রে তাই সেই মিডিয়ামের পারমিটিভিটি যেটা সেটা বলবো এটা হচ্ছে এপসাইলন, তাহলে সিগমা বাই এপসাইলন হয়ে যাবে। তখন দুটো পাতের মধ্যেখানে যে দুটো আমরা পাত নিয়ে কথা বলছিলাম, যে পাত দুটো যদি এইভাবে রাখি, পাত দুটো যদি এইভাবে রাখি, তাহলে পাত দুটোর মধ্যেখানে মানে এরকম একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে দেখা যাচ্ছে সিগমা বাই এপসাইলন হয়ে যাচ্ছে এটা, এবং কনস্ট্যান্ট ম্যান, আমি এরকম নয় যে এই পয়েন্টে আলাদা হবে, এই পয়েন্টে আলাদা হবে, এই পয়েন্টে আলাদা হবে, পুরো দুটো মিডিল পোর্শনে দুটো পাতের মিডিলে যে যেটুকু জায়গা রয়েছে, আমরা যদি এটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এই পাতের যতটা জায়গা আছে সমস্ত জায়গাগুলি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা বাই এপসাইলন নট বা সিগমা বাই এপসাইলন। তার মানে কি হচ্ছে, এখানে যদি আমি তড়িৎ ক্ষেত্র সুষম, এখানে যদি আমি বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন আঁকার চেষ্টা করি, সেটা কেমন হবে, একদম সমান্তরাল হবে। আমরা এটা ইলেকট্রিক ফিল্ড লাইন পড়ানোর সময় দেখিয়েছি যে বলরেখা কি হবে, সমান্তরাল। যদি পয়েন্টটা আমি এখানে নিতাম বা এখানে নিতাম, এম পয়েন্ট ধরে এখানে নিয়েছি, এই পয়েন্টে তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে যেতাম এই দুটো পাতের জন্য, তাহলে এখানে কি হতো, পজিটিভ বিকর্ষণ করছে E1 এদিকে হতো, নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে E2 এদিকে হতো। যেহেতু E1 E2 মান সমান, তাহলে দুটো অপোজিট হওয়ার জন্য আমরা কি করবো, যেহেতু এটা ভেক্টর তাই বিয়োগ হয়ে গিয়ে 0 হবে, অর্থাৎ রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড 0। এখানেও তাই প্লাস 1 কে এদিকে বিকর্ষণ করছে E1 আর মাইনাস এদিকে আকর্ষণ করবে, দুটো অপোজিট 0। তার মানে আমরা কি বলতে পারছি যে এই যে দুটো পাতের মধ্যখানেই একটা সুষম তড়িৎ ক্ষেত্র বিরাজ করবে, যার মান সিগমা বাই এপসিলন নট। তার বাইরে, এই বাইরে হোক বা এদিকের বাইরে হোক, হ্যাঁ তুমি যে বাইরেই বলো, এই বাইরে বা এই বাইরে কি হবে, ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়ে যাবে। অর্থাৎ এটা একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখার জন্য। যদি দুটো পার্ট পজিটিভ হয়ে যেত বা দুটো পার্টই নেগেটিভ হয়ে যেত, তাহলে মিডিলে কিছু পেতাম না, বাইরের এদিকে বা এদিকে আমরা ইলেকট্রিক ফিল্ড পেতাম, সেটা তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে।
আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, আমি যখন ইলেকট্রিক ফিল্ড E1 কে ই পয়েন্টে E1 নিচ্ছি, তার ভ্যালু নিচ্ছি সিগমা বাই টু এপসিলন নট, আবার এম পয়েন্টে যখন E1 নিচ্ছি তার ভ্যালু নিচ্ছি সিগমা বাই টু এপসিলন নট। হ্যাঁ, তো E1 মানে এই প্লেন শিফটের জন্য এই পয়েন্টে যা ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টেও কিন্তু একই ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ডিস্টেন্সের উপর ম্যাটার করছে না প্লেন শিটের ক্ষেত্রে। এটা মাথায় রাখবে, ডিস্টেন্স বাড়ালেও কিন্তু ইলেকট্রিক ফিল্ড একই